আমার পেছনে যেই বাড়িটি রয়েছে সেটির নাম হচ্ছে উদিচি। বাড়িটা হচ্ছে উত্তরায়ণ নাম পরিবর্তন করে নামটা দেওয়া হয় কোনা। এটা রয়েছে সেটা হচ্ছে শ্যামলী এবং এই লাইনটাই। গত দুদিন আগে আমরা পৌঁছে গেছিলাম বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রধানত কালজয়ী লেখক। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা আমাদের বয়সের পরিবর্তনের সাথে সাথে আমরা যদি একাধিকবার পড়ি তাহলেই ওই লেখাটা দেখার দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে থাকে। লেখাটাকে আমরা ছোটোবেলাতে যে একটি ব্যক্তির দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতাম, ঠিক বড় হয়ে গেলে সেই দৃষ্টিভঙ্গিটা বদলে যায় এবং অন্যের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে শুরু করি। আর ওই একটিমাত্র কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা, তাই তাকে খুঁজতে আসা। আমার পেছনে যেই বাড়িটি রয়েছে সেটির নাম হচ্ছে উদিচি। এই বাড়িটি তৈরি হয়েছিল 1939 খ্রিস্টাব্দে, আর রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন 1941 খ্রিস্টাব্দে। এইবার এই বাড়িটির প্রথম যে নামটা যেটা দেওয়া হয়েছিল, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে সেজুতি। এবার সেজুতি কথার অর্থ হচ্ছে সন্ধ্যার বাতি, অর্থাৎ সন্ধ্যেবেলায় আমরা যে বাতিটা দিই তার আরেকটি অর্থ হচ্ছে সেজুতি। আর পরবর্তীকালে এই নামটি তিনি পরিবর্তন করেন এবং এর নাম দেন উদিচি। এবার উদিচি কথার অর্থ হচ্ছে উত্তর দিক, কিন্তু দেখুন কম্পাস অনুযায়ী কিন্তু এটি আছে পূর্ব দিকে। তবুও ওনার হয়তো মনে হয়েছিল যে এই নামটি উদিচি হওয়া বেশি গ্রহণযোগ্য বা উদিচি হওয়াটা বেশি উচিত। সেই সময়ে তিনি যেহেতু বয়স যথেষ্ট তার বেশি ছিল, সেই কারণে তাকে এই বিল্ডিংটা যেহেতু দোতলা মানে গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, তা সেহেতু তাকে ওই ওঠা নামাতে খুব আর কি অসুবিধা হতো। তা সেই কারণে এই ঘরটি তিনি পরবর্তীকালে আর কি পরিবর্তন করেন, কিন্তু এই ঘরটিতেই তিনি আর কি লাস্ট বসবাস করেছিলেন, মানে এই শান্তিনিকেতন অঞ্চলে। এই ঘরটি থেকে পরবর্তীকালে উনি চলে গেছিলেন কলকাতাতে এবং তারপরে সেখানে তার অর্থাৎ কলকাতার আশাকো ঠাকুরবাড়িতে তার দেহ অবসান ঘটে। এই ঘরটিতে উনি আর কি লাস্ট থেকেছেন। আর ঠিক তার পাশের যে ঘরটি রয়েছে, আমার পেছনে যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিও উদয়ন কমপ্লেক্সের একটি বাড়ি। এই বাড়িটি প্রধানত তৈরি হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। এই বাড়ি প্রধানত এটি দেখছেন এখন সিমেন্ট জাতীয় জিনিসপত্র দিয়ে আর কি সংরক্ষণ করা হচ্ছে ঠিকই, কিন্তু এটি প্রধানত মাটির বাড়ি ছিল এবং এর প্রধান যে বিল্ডিংটি ছিল সেটা প্রধানত একটা ঘর ছিল এবং পরবর্তীকালে এই ঘরগুলো আর কি বাড়ানো হয়, অর্থাৎ পাশের যে বারান্দা অঞ্চল ছিল সেগুলোতেও দেয়াল দিয়ে ঘর করা হয় এবং বর্তমানে 3টি ঘর আছে। আর এখানে রবীন্দ্রনাথ তার জীবনের শেষ কিছু দিন আর কি কাটিয়েছেন। এটি উদয়ন কমপ্লেক্সের যে 5টি যে বাড়ি আছে তার মধ্যে এটি একটি। এই যে বাড়িটা যেটা রয়েছে সেটা হচ্ছে শ্যামলী, এই বাড়িটার নাম। এটি রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করিয়েছিলেন 1935-এর আগে এবং 1935 সালে তার 78তম জন্মদিবসের দিনে তিনি এই গৃহতে প্রবেশ করেছিলেন। এই গৃহটা প্রধানত তৈরি করেছিল হচ্ছে সাঁওতালরা, যারা এখানকার আঞ্চলিক। এই সাঁওতালরা এই বাড়ি তৈরি করেছিল আর কি আদিবাসী রীতিতে, মাটি দিয়ে এবং বিভিন্ন রকমের কারুকার্য, অর্থাৎ দেওয়ালে বিভিন্ন রকমের জিনিসপত্র তারা বানিয়েছিল এবং তারা দেওয়ালে যে সকল কিছু আছে সব কিছু তাদের হাতেই বানানো। এই সাঁওতালরা এটাকে তৈরি করেছিল এবং এই ঘরটার বিশেষত্ব এই যে 1940 সালে যখন গান্ধীজি এসছিলেন, মহাত্মা গান্ধী তার স্ত্রীর সাথে, তখন এই ঘরটাতে তিনি থেকেছিলেন, যিনি আর কি আমাদের বর্তমানে জাতির পিতা। তিনি এই যে আমাদের এই শ্যামলী ঘর তাতে থেকেছিলেন। আর এই ঘরটির সামনে একটি গাছ আছে, এই গাছটি হচ্ছে ছাতিম গাছ, যা হচ্ছে আমাদের রাজ্যের শ্রেষ্ঠ গাছ। এই শ্যামলী যে বাড়িটা একটু আগে আমি আলোচনা করলাম সেটির পাশেই রয়েছে এই বাড়িটা। এই বাড়িটা হচ্ছে উত্তরায়ণ প্রথমে নাম দেওয়া হয়েছিল এবং পরে এর নাম পরিবর্তন করে নামটা দেওয়া হয় কোণার্ক। 1919 সালে এর নাম দেওয়া হয়েছিল উত্তরায়ণ এবং 1922 সালে এর নামটি চেঞ্জ করে রাখা হয় কোণার্ক। এবং এই ঘরটা এমনই একটা বিশেষ ঘর যে রবীন্দ্রনাথ ঠাকুরও যে একটা চিত্র যে পরিচালনা করেছিলেন যার নাম হচ্ছে নটির পূজা, এই ঘরটির মধ্যে সেই মানে চলচ্চিত্রের যে পরিচালনার যে সকল কাজ ছাত্রছাত্রীকে নিয়ে সেটা উনি এই ঘরটিতে করেছিলেন। এবং এটি যে কোণার্ক আমরা জানি উড়িষ্যায় একটা বিশেষ মন্দির আছে সূর্য মন্দির, যার নাম কোণার্ক। সেই স্মৃতিতেই এই ঘরটির নাম রাখা হয়েছিল কোণার্ক। 1919 সালে এটি উত্তরায়ণ নামে
মানে খড়ের চালের মাটির বাড়ি ছিল, কিন্তু 1922 সালে এটি পরিবর্তিত হয় এবং এর নাম হয় কোণার্ক। এই যে মেশিনটা দেখছেন এটা প্রধানত আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাতে তৈরি হয়েছিল। এটি রবীন্দ্রনাথ ঠাকুর এনেছিলেন। এটি বর্তমানে কোণার্ক যে ঘরটি আছে তার সামনে এটি আর কি রাখা হয়েছে ইতিহাসের বস্তু হিসেবে। এটির একটা মজার বিষয় হচ্ছে এখানটায় পা দিয়ে প্রেস করতে হয় এবং এই যে যেই জায়গাটা দেখছেন এটাতে আসলে কালি মাখানো থাকতো। এইটা এরকম রোলিং হয়ে আসতো এবং এতে কালিটা মাখিয়ে দিত, এভাবে মাখিয়ে দেওয়া হতো। এবং এই যে অংশটা আছে এর ওপরে মেটালিক যে ওয়ার্ড এ বি সি ইত্যাদি যে ওয়ার্ডগুলো সেগুলো এইটার ওপরে দেওয়া হতো এবং এই যে পার্টটা দেখছেন এর উপরে পেপার দেওয়া হতো। পেপারগুলো এই জায়গাটায় রাখা হতো, একটি করে পেপার নিয়ে এই জায়গায় দেওয়া হলো এবং এখান থেকে এই কালিটা লাগানো হলো। এইটি এই কালি থেকে ছাপ নিল এবং পেজের ওপরে দিল এবং এই লাইনোটাইপ যখন ডেভেলপ করছে তখন শুধুমাত্র ওয়ার্ড নয়, এর ওপরে বিভিন্ন রকমের ছবির স্ট্রাকচার বানানো হতো, স্থাপত্য টাইপের মানে স্ট্রাকচার বানানো হতো এবং সেটিও এইরকমভাবে ছাপা মেশিন তৈরি করা হতো। এইভাবে জাস্ট এক জায়গা থেকে কালি নিল এবং এখানে এসে কাগজের ওপরে ছাপ দিল, আবার কালি নিল, আবার ছাপ দিল। এই যে ঘটনাটি ঘটতো এবং এর মাধ্যমে আর কি শুরুর দিককার আর কি খবরের পত্রিকাগুলো তৈরি হতো এবং পরবর্তীকালে এটা ডেভেলপমেন্ট হয়েছে যা এখন আমাদের কাছে খুবই হাতের কাছেই থাকে, প্রিন্টার মেশিন। আমরা জাস্ট একটা প্রেসের মাধ্যমে বহু পৃষ্ঠা বের করতে পারি, কিন্তু তৎকালীন সময় একটা বিরাট খরচ সাপেক্ষ বিষয় ছিল। এটি রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছিল উপহার হিসেবে আমেরিকা থেকে। বর্তমানে এটি এই কোণার্ক যে বাড়িটি আছে উদয়ন কমপ্লেক্সের মধ্যে সেইটার একটি মানে সেটার সামনে এটি রাখা হয়েছে। এটা হচ্ছে পঞ্চম বাড়ি, এই বাড়িটার নাম হচ্ছে উদয়ন। এই বাড়িটার একটা বিরাট ইতিহাস হচ্ছে এই যে বিশ্বভারতী ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন তৈরি হয় অর্থাৎ 1951 সালে একটা চার্টারের মাধ্যমে, যেটা আমাদের পার্লামেন্টে পাশ হয় এবং তার মাধ্যমে যখন এটি আর কি সেন্ট্রাল ইউনিভার্সিটি তৈরি হয়, এইখানেই আর কি রবীন্দ্রনাথের যে ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর তিনি থাকতেন এবং তিনিও ছিলেন ফার্স্ট ভিসি, ভাইস চ্যান্সেলর। এবং এই ঘরটাতে প্রধানত বিদেশি যারা আসতেন মানে রবীন্দ্রনাথের যে বন্ধুবর্গ যারা আসতেন তাদেরকে এখানটায় স্টে দেওয়া হতো। এই যে সেকেন্ড অ্যান্ড থার্ড এই যে দুটো ফ্লোর, এই দুটো ফ্লোরে প্রধানত রথীন্দ্রনাথ ঠাকুর এই বসবাস করতেন এবং তিনি এটিকে ব্যবহার করতেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার আগে অর্থাৎ 1941 সালে মারা গেছেন এবং তারও 10 বছর পরে আমাদের এই যে শান্তিনিকেতন সেটি বিশ্বভারতী হিসেবে সেন্ট্রাল ইউনিভার্সিটির তকমা পায়। সেক্ষেত্রে একটা মজার কথা এই যে শিবরাম চক্রবর্তী একটা কথা বলেছিলেন যে রবীন্দ্রনাথ তৈরি করে গেছে বিশ্বভারতী আর আমি তৈরি করব নিঃস্বভারতী। বিশ্বভারতী, এই যে বিশ্বভারতী তার কথার অর্থ হচ্ছে বিশ্ব মানে পৃথিবী, আর ভারতী তার কথার অর্থ হচ্ছে কথা বা মুখ দিয়ে কিছু বলা। এবার বুঝে নিন নিঃস্বভারতী কথার অর্থ কী, যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান। প্রথম এশীয় ব্যক্তি হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। তার লেখা গীতাঞ্জলি বই, যা ইংলিশে ট্রান্সলেটেড হয়েছিল সংস অফারিংস, আর এতে সাহায্য করেছিলেন আইরিশ পোয়েট ডব্লিউ বি ইয়েটস।